হাই এভরিওয়ান। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে SN1 রিঅ্যাকশন, SN2, E1 অ্যান্ড E2 রিঅ্যাকশন। সো আজকে আমরা এই চারটা রিঅ্যাকশন মেকানিজম সহ দেখার চেষ্টা করব। আচ্ছা, সো ফার্স্ট অফ অল কোন একটা রিঅ্যাকশন দেখার আগে ওই রিঅ্যাকশনে কোন কোন স্পিসিসগুলো ইনভলভ আমরা সেটা সম্পর্কে একটু জেনে নিই। সো থিঙ্ক carbon halide is react with potassium hydroxide in aqueous medium and producing an alcohol. So here we see this halide is just substituted by OH group, so we can see this is an substitution reaction. This is a substitution reaction. So এই রিঅ্যাকশনটাতে যে যে স্পিসিসগুলো ইনভলভ সেটা একটু দেখি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল এই রিঅ্যাকশনের এই যে স্পিসিস, এই স্পিসিসটাকে বলা হয় সাবস্ট্রেট। এই পটাশিয়াম হাইড্রোক্সাইড এই স্পিসিসটাকে বলা হয় রিয়েজেন্ট। আচ্ছা, এবং এই রিঅ্যাকশনটা কোন একটা সলভেন্ট মিক্সচারের মধ্যে হচ্ছে, সলিউশন ফেজে হচ্ছে, যার কারণে এখানে একটা সলভেন্ট দরকার এবং এই ওয়াটারটাকে বলা হয় সলভেন্ট। আচ্ছা, আর এখানে ফাইনালি কি হলো? ফাইনালি দেখা যাচ্ছে যে হ্যালাইড গ্রুপটা রিপ্লেস হয়েছে হাইড্রোক্সাইড দিয়ে, তার কারণে এই হ্যালাইড গ্রুপটাকে বলা হচ্ছে লিভিং গ্রুপ, এলজি অর লিভিং গ্রুপ। তাহলে কি দেখলাম যে এই ধরনের রিঅ্যাকশনে যে ফেজগুলো ইনভলভ তা হচ্ছে সাবস্ট্রেট, রিয়েজেন্ট, সলভেন্ট আর হচ্ছে লিভিং গ্রুপ। আচ্ছা, ওকে, সো এই ধরনের রিঅ্যাকশনে যে রিয়েজেন্টটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে একটা নিউক্লিওফাইল, যেটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে রিয়েজেন্ট। আচ্ছা, সো কোন একটা রিঅ্যাকশন SN1, SN2, E2, E1, E2 এগুলো কোনটা হবে সেটা ডিপেন্ড করতেছে ওই সলিউশনের এই সাবস্ট্রেটটার নেচার কীরকম, লিভিং গ্রুপের নেচার কীরকম, সলভেন্টের নেচার কীরকম এবং রিয়েজেন্টের নেচারটা কীরকম। আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে নিউক্লিওফাইল সম্পর্কে পড়ছি। সো নিউক্লিওফাইল কারা? নিউক্লিওফাইল হচ্ছে লাভ ফর নিউক্লিয়াস অর পজিটিভ চার্জ। দ্যাটস মিন যে সকল স্পিসিসগুলোর এক্সেস অ্যামাউন্ট অফ ইলেকট্রন আছে তারা হচ্ছে নিউক্লিওফাইল। সো নিউক্লিওফাইল দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে চার্জ, একটা হচ্ছে নিউট্রাল। আচ্ছা, এখন লিভিং গ্রুপকে নিউক্লিওফাইলগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল, একটা হচ্ছে উইক নিউক্লিওফাইল। সো আমরা একটু দেখি স্ট্রং নিউক্লিওফাইল কারা। সাধারণত যে নিউক্লিওফাইলগুলো চার্জ নিউক্লিওফাইল তারা হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল। অ্যাজ এক্সাম্পল হাইড্রোক্সাইড, তারপর অ্যালকোক্সাইডগুলো সব স্ট্রং নিউক্লিওফাইল, যেমন মিথোক্সাইড, ইথোক্সাইড, তারপর যে হ্যালাইডগুলো আছে যেমন ব্রোমাইড, আয়োডাইড, এরা হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল। আর যে সকল নিউক্লিওফাইলগুলো নিউট্রাল নিউক্লিওফাইল তারা হচ্ছে উইক নিউক্লিওফাইল। অ্যাজ এক্সাম্পল ওয়াটার, অ্যালকোহল, অ্যাজ এক্সাম্পল মিথানল, ইথানল। তারপর হতে পারে অ্যামিন, অ্যালকাইল অ্যামিন। দেখো এদের হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, যেমন ওয়াটারের লোন পেয়ার ইলেকট্রন আছে, অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন, এখানে অ্যালকোহলের লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, যার কারণে এই স্পিসিসগুলো ইলেকট্রন ডোনেট করার মতো অ্যাবিলিটি আছে। দ্যাটস মিন এরা হচ্ছে নিউক্লিওফাইল, লাভ ফর নিউক্লিয়াস। কিন্তু এই নিউক্লিওফাইলগুলো হচ্ছে উইক নিউক্লিওফাইল। আচ্ছা, আর যাদের চার্জ নিউক্লিওফাইল তারা হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল।
আচ্ছা, দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ কি? লিভিং গ্রুপ হচ্ছে একটা রিঅ্যাকশনে যে স্পিসিসটা শিফট করে গেছে সেটা হচ্ছে লিভিং গ্রুপ। যেমন আগের রিঅ্যাকশনে হ্যালাইডস হচ্ছে লিভিং গ্রুপ। তো সাধারণত যারা স্ট্রং নিউক্লিওফাইল তারা হচ্ছে ব্যাড লিভিং গ্রুপ, আর যারা উইক নিউক্লিওফাইল তারা হচ্ছে গুড লিভিং গ্রুপ। সো আমরা বলতে পারি strong nucleophiles are bad living group. আচ্ছা, তাহলে লিভিং গ্রুপ একটা হচ্ছে গুড লিভিং গ্রুপ আর হচ্ছে ব্যাড লিভিং গ্রুপ। আমি কি বলছি? স্ট্রং নিউক্লিওফাইল আর ব্যাড লিভিং গ্রুপ। অল্টারনেটিভলি যে নিউক্লিওফাইলগুলো উইক নিউক্লিওফাইল তাহলে সেগুলো হচ্ছে গুড লিভিং গ্রুপ। আচ্ছা, তাহলে আমরা আগে যেটা দেখছি সেটা হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল কারা, সেগুলো হচ্ছে চার্জ স্পিসিসগুলো হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল। তাহলে এই ক্ষেত্রে যে সবগুলো চার্জ স্পিসিস তারা হচ্ছে ব্যাড লিভিং গ্রুপ। অ্যাজ এক্সাম্পল হাইড্রোক্সাইড, মিথোক্সাইড, দ্যাটস মিন অল অ্যালকোক্সাইড, ইথোক্সাইড, এরা হচ্ছে ব্যাড লিভিং গ্রুপ। আর গুড লিভিং গ্রুপ কারা? গুড লিভিং গ্রুপ হচ্ছে ওয়াটার, অ্যামোনিয়া, অ্যালকোহল, এটা হচ্ছে গুড লিভিং গ্রুপ। সো আমরা দেখবো SN1, SN2, E1, E1 রিয়েকশনের যে এগুলো গুড লিভিং গ্রুপ, ব্যাড লিভিং গ্রুপ কেন, এবং এইগুলোর উপর ডিপেন্ড করে রিয়েকশন মেকানিজমগুলো চেঞ্জ, মানে রিয়েকশন মেকানিজমগুলো চেঞ্জ ওগুলো ফেভারেবল করে, কোন কন্ডিশনে কোনটা ফেভারেবল সেটা এগুলোর উপর ডিপেন্ড করে। আচ্ছা, দেন যেটা দেখবো সেটা হচ্ছে সলভেন্ট, নেচার অফ সলভেন্ট। তো সলভেন্ট সাধারণত দু ধরনের হয়। সলভেন্ট হচ্ছে পোলার সলভেন্ট আর হচ্ছে নন পোলার সলভেন্ট। আচ্ছা, আর পোলার সলভেন্ট হইতে পারে আবার দুই ধরনের। একটা হচ্ছে পোলার পোটিক, পোলার অ্যাপোটিক। পোলার পোটিক সলভেন্ট অ্যান্ড পোলার অ্যাপোটিক সলভেন্ট। আর আচ্ছা, এখন পোলার পোটিক সলভেন্ট কারা? পোলার পোটিক সলভেন্ট হচ্ছে যে সকল সলভেন্টগুলো পোলার এবং ওই সকল সলভেন্টে প্রোটন ডোনেট করার মতো অ্যাবিলিটি আছে তারা হচ্ছে পোলার পোটিক সলভেন্ট। আমরা জানি পোল কখন হয়, যে কোনো একটা মলিকুলে এই অ্যাটমগুলোর মধ্যে যদি ইলেকট্রনের ডিফারেন্স হয় তখন তাদের মধ্যে পোল সৃষ্টি হয়, এবং ওই মলিকুলগুলোয় যদি হাইড্রোজেন ডোনেট করার মতো অ্যাবিলিটি থাকে দেন ওই সলভেন্টগুলোকে বলা হবে পোলার পোটিক সলভেন্ট। যেমন কারা? যেমন হচ্ছে ওয়াটার, দেন হচ্ছে মিথানল, আচ্ছা, এখন এগুলো পোলার পোটিক। আমরা জানি ওয়াটার জাস্ট লাইক ভি শেপ। সো এখানে ইলেকট্রনের ডিফারেন্সের কারণে এটা 2 ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, and this hydrogen also delta positive. So ওয়াটারগুলো হাইড্রোজেন ডোনেট করতে পারে যার কারণে এটা হচ্ছে পোলার পোটিক সলভেন্ট। অ্যাট দ্য সেম টাইম অ্যালকোহলও তাদের হাইড্রোজেন ডোনেট করে অ্যালকোক্সাইড আয়ন ফর্ম করতে পারে। সো এরা হচ্ছে পোলার পোটিক সলভেন্ট। সো কোনো একটা রিয়েকশনে কখনো কখনো এই স্পিসিসগুলো নিউক্লিওফাইল, আবার অ্যাট দ্য সেম টাইম এই স্পিসিসগুলোই সলভেন্ট হিসেবে কাজ করে। আর হচ্ছে পোলার অ্যাপোটিক সলভেন্ট। পোলার অ্যাপোটিক সলভেন্ট কারা? পোলার অ্যাপোটিক সলভেন্ট হচ্ছে যে সলভেন্টগুলো পোলার, দ্যাটস মিন ইলেকট্রনের ডিফারেন্সের কারণে পোলারিটি আছে, বাট এই মলিকুলগুলো হচ্ছে কোনো হাইড্রোজেন আয়ন ডোনেট করতে পারে না, তারা হচ্ছে পোলার অ্যাপোটিক সলভেন্ট। অ্যাজ এক্সাম্পল DMF,
ডিএমএফ হচ্ছে NN ডাইমিথাইল ফর্মামাইড, NCH3 CH3 ডিএমএফ হচ্ছে পোলার বাট অ্যাপোটিক সলভেন্ট। এখানে যদি দেখো কার্বন আর অক্সিজেন, সো অক্সিজেন ইলেকট্রনটি কার্বনের থেকে বেশি, যার কারণে এখানে অক্সিজেনগুলো ইলেকট্রন টেনে নিয়ে অক্সিজেনগুলো ডেল্টা নেগেটিভ চার্জ আর কার্বন ডেল্টা পজিটিভ চার্জ হচ্ছে। তাহলে পোলটা তৈরি হচ্ছে কার্বন আর অক্সিজেনের মধ্যে। কার্বন আর অক্সিজেনের মধ্যে পোল তৈরি হওয়ার কারণে এখানে এখানে এই সলভেন্টটা হাইড্রোজেন ডোনেট করতে পারে না, যার কারণে এটা হচ্ছে পোলার সলভেন্ট বাট পোলার অ্যাপোটিক সলভেন্ট। আরেকটা এক্সাম্পল সেটা হচ্ছে DMSO। ডিএমএ হচ্ছে ডাইমিথাইল সালফোক্সাইড। দেখো এখানেও সেম কাহিনী, যে এখানে যে পোল তৈরি হয়েছে সেটা হচ্ছে সালফার আর অক্সিজেনের মধ্যে, যার কারণে এখানেও কোনো প্রকার হাইড্রোজেন আয়ন ডোনেট করার মতো পজিশন নাই, যার কারণে এটা হচ্ছে পোলার সলভেন্ট বাট পোলার অ্যাপোটিক সলভেন্ট। আরও এক্সাম্পল হচ্ছে তোমার যেমন ধরো অ্যাসিটন। দেখো পোলটা ধরেছে কার্বন আর অক্সিজেনের মধ্যে, কিন্তু যেহেতু হাইড্রোজেনের উপর কোনো চার্জ নাই, হাইড্রোজেন গ্রহণ করার মতো কোনো অ্যাবিলিটি নাই, যার কারণে হচ্ছে পোলার অ্যাপোটিক সলভেন্ট। আর নন পোলার সলভেন্ট কারণ নন পোলার সলভেন্ট বলতে যাদের মধ্যে আসলে কোনো ইলেকট্রনিক ডিফারেন্সের কারণে কোনো প্রকার পোল তৈরি হয় নাই, সো সেটা অ্যাপোটিক হওয়ার কোনো প্রশ্নই আসে না, সো সেটা হচ্ছে নন পোলার সলভেন্ট। অ্যাজ এক্সাম্পল হচ্ছে তোমার যেমন ধরো টোলুইন, এটা অর্গানিক খুব ব্যবহৃত হয় সলভেন্ট হিসেবে। তারপর হতে পারে তোমার হেক্সেন, হেক্সেন, এরা হচ্ছে নন পোলার সলভেন্ট। ওকে, সো আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম নিউক্লিওফাইল, আমরা দেখলাম লিভিং গ্রুপ, আমরা দেখলাম সলভেন্ট। আচ্ছা, এখন আমরা দেখি এই যে সাবস্ট্রেট, তারপর নিউক্লিওফাইল, সলভেন্ট, লিভিং গ্রুপ, এগুলোর উপর ডিপেন্ড করে SN1, SN2, E1, E2 এই রিঅ্যাকশনগুলো আসলে কীভাবে ফেভারেবল করে, কোন কন্ডিশনে ফেভারেবল করে, আমরা একটু দেখি। আচ্ছা, সো আমরা ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইফেক্ট অফ সাবস্ট্রেট। আচ্ছা, সো ইফেক্ট অফ সাবস্ট্রেট। ওকে, সো আমরা যদি দেখি SN1, SN2, E1 and E2। ওকে, সো SN1 এর ক্ষেত্রে দেখা যাবে যে 3 ডিগ্রি যে সকল সাবস্ট্রেটগুলো আছে তারা মোর ফেভারেবল দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি। অ্যাট দ্য সেম টাইম E1 এর ক্ষেত্রে জিনিসটা এরকম 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। আচ্ছা, এটা কেন হয় এটা বোঝার জন্য হচ্ছে আমাদের রিঅ্যাকশন মেকানিজম দেখতে হবে। তো আমরা রিঅ্যাকশন মেকানিজম যখন দেখব তখন এই জিনিসটা খুব সহজে আমরা বুঝতে পারবো, কারণ এখানে যে কার্বোকার্বনটা ফর্ম করে এই রিঅ্যাকশন মেকানিজমে, এবং কার্বোকার্বন হিসেবে আমরা জানি যে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, সো এই জন্য এটা হয়। আর SN2 এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে উল্টা, সেটা হচ্ছে 1 ডিগ্রি, সরি দিস নট 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। আর E2 এর ক্ষেত্রে যে কোনো অ্যারেঞ্জমেন্টটাই পসিবল, সো এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অল অ্যারেঞ্জমেন্ট আর ফেভারেবল।
অল অ্যারেঞ্জমেন্ট আর ফেভারেবল। ওকে, দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইফেক্ট অফ নিউক্লিওফাইল। সো ইফেক্ট অফ nucleophile. Okay, so SN1, SN2, E1 and E2. আচ্ছা, সো SN1 এবং E1 এর ক্ষেত্রে যে নিউক্লিওফাইলটা দরকার সেটা হচ্ছে উইক নিউক্লিওফাইলের রিঅ্যাকশনগুলো ফেভার করে। এটা হচ্ছে উইক নিউক্লিওফাইল SN1 এবং E1। কারণ SN1 এবং E1 রিঅ্যাকশনটা হচ্ছে টু স্টেপ রিঅ্যাকশন, সো এই ক্ষেত্রে নিউক্লিওফাইলগুলো উইক নিউক্লিওফাইল হলে রিঅ্যাকশনটা ফেভার করতে পারে। কিন্তু SN2 এবং E2 রিঅ্যাকশনের ক্ষেত্রে যে নিউক্লিওফাইলটা দরকার সেটা হচ্ছে আমার স্ট্রং নিউক্লিওফাইল। সো SN2 এর জন্য আমার স্ট্রং নিউক্লিওফাইল, at the same time E2 এর জন্য আমার স্ট্রং নিউক্লিওফাইল। ওকে, সো দেন 3 নাম্বার যেটা দেখবো সেটা হচ্ছে ইফেক্ট অফ লিভিং গ্রুপ। ওকে, 3 ইফেক্ট অফ লিভিং গ্রুপ। ইফেক্ট অফ লিভিং গ্রুপ। ওকে, সো সাধারণত লিভিং গ্রুপ যত সহজে লিভ করতে পারবে তত সহজে অন্য একটা গ্রুপ এসে সাবস্টিটিউট অথবা ইলিমিনেট হয়ে যত তাড়াতাড়ি লিভিং গ্রুপ যত সহজে সাবস্টিটিউট হবে অথবা ইলিমিনেট হবে আমার রিঅ্যাকশনটা তত বেশি ফেভারেবল হবে। সো আমরা সবসময় চাই যে লিভিং গ্রুপ যত ভালো হবে আমার রিঅ্যাকশনটা তত বেশি ফেভারেবল। সো অল রিঅ্যাকশন আর ফেভারড উইথ গুড লিভিং গ্রুপ। সো আমরা সবসময় কি বলবো যে গুড লিভিং গ্রুপ আর ফেভারেবল। সো কোনো একটা রিঅ্যাকশন আমরা যখন দেখবো যে একটা লিভিং গ্রুপ ব্যাড লিভিং গ্রুপ, সো আমরা ওই লিভিং গ্রুপটাকে গুড লিভিং গ্রুপ বানানোর জন্য অন্য কোনো রিএজেন্ট ইউজ করে ওটাকে গুড লিভিং গ্রুপ বানাই, দেন ওটাকে আমরা তাড়াই। সো আমরা কি বলবো যে গুড লিভিং গ্রুপ আর অলওয়েজ ফেভারেবল। ওকে, সো 4 যেটা দেখবো সেটা হচ্ছে ইফেক্ট অফ সলভেন্ট। সো ইফেক্ট অফ সলভেন্ট। ওকে, সো SN1, SN2, E1 and E2। সো দেখা যাচ্ছে যে SN1, E1 এবং E2 এদের সবার জন্য সলভেন্টটা হচ্ছে কমন একটা সলভেন্ট, এটা সবাই ফেভারেবল করে এবং সেটা হচ্ছে পোলার পোটিক সলভেন্ট। পোলার পোটিক সলভেন্ট SN1, E1, পোলার পোটিক সলভেন্ট। তো কি দেখা গেল যে SN1, E1, E2 এদের সবার জন্য সলভেন্ট হচ্ছে কমন, সেটা হচ্ছে পোলার পোটিক সলভেন্ট। বাট যখন SN2 রিঅ্যাকশনের জন্য সলভেন্টটা হচ্ছে পোলার অ্যাপোটিক সলভেন্ট। সো এটা আসলে কেন হয়? সো আমরা এই রিঅ্যাকশন মেকানিজম যখন দেখবো তখন আসলে এটা ব্যাখ্যা করব যে কেন SN2 রিঅ্যাকশনের জন্য পোলার অ্যাপোটিক সলভেন্ট দরকার। ওকে, আর ফোর্থ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার। 5 ইফেক্ট অফ টেম্পারেচার। সো সাধারণত দেখা গেছে যে ইলিমিনেশন রিঅ্যাকশনগুলো সবসময় হচ্ছে টেম্পারেচার ফেভারেবল। সো টেম্পারেচারে হচ্ছে
যে elimination reaction গুলো আছে তারা হচ্ছে সবসময় favorable. So elimination reaction are favored in high temperature. So elimination reaction are always favored with high temperature. So আমরা কি দেখলাম যে একটা রিয়েকশনে যে স্পিসিসগুলো ইনভলভড সাবস্ট্রেট, রিয়েজেন্ট, লিভিং গ্রুপ, সলভেন্ট এগুলো দেখলাম এবং একটা রিয়েকশনে এদের ইফেক্টটা কি, SN1, SN2, E1 এবং E2 রিয়েকশনে এদের ইফেক্টটা কি সেটা আমরা দেখলাম। আচ্ছা, সো এই লেকচার এই পর্যন্তই। দেন নেক্সট লেকচার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে SN1, SN2, E1 এবং E2 রিয়েকশন। ওকে।